অষ্টাদশ শতকের কথা। বাংলার নবাব তখন আলীবর্দী খান। এই সময় পাটুলিতে বাস করতেন গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য ও চৈতন্য দর্শনের বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী লক্ষণ চক্রবর্তী। কিছুকাল পরে লক্ষণ চক্রবর্তীর পুত্র রামগোবিন্দ শান্তিপুরে ভাগবত শাস্ত্রে দীক্ষিত হন এবং গোস্বামী পদবি গ্রহণ করেন। শোনা যায় একবার রামগোবিন্দ গোস্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকা করে শান্তিপুর থেকে কলকাতার দিকে যাওয়ার সময় শ্রীরামপুরের ঘাটের কাছে পুত্র সন্তানের জন্ম দেন। এ তো গেল অষ্টাদশ শতকের কথা। 1495 সালে অর্থাৎ পঞ্চদশ শতকে বিপ্রদাস পিপলাই রচিত মনসা বিজয় কাব্যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রার কথায় পাওয়া যায়, চানক বাহিয়া যায় বর্ণিয়ার দেশে, তাহার মেলান বাহে আকনা মাহেশে, ঋষিরা ডাইনে বাহে বামে সুখচর, পশ্চিমে হরিষে রাজা বাহে কোন্নগর। ভাগীরথী তীরে জনপদ ঋষরা, কোন্নগর, আকনা, মাহেশের নাম পাওয়া যায়, কিন্তু শ্রীরামপুরের নাম পাওয়া যায় না। ইতিহাসবিদ গবেষকদের মতে মধ্যযুগীয় বিভিন্ন মঙ্গল কাব্যে বাংলার বিশেষত নদী তীরের বহু গুরুত্বপূর্ণ জনপদের নাম ও অবস্থান সম্পর্কে জানা যায়। তাহলে শ্রীরামপুরের নাম এলো না কেন? শ্রীরামপুরের নাম কি তাহলে অন্য কিছু ছিল? আচ্ছা, শ্রীরামপুর নাম কেন হলো? তার আগে কি নামে পরিচিত ছিল এই জায়গা? আচ্ছা, এটা কি জানেন শ্রীরামপুর নামের সাথে জড়িয়ে রয়েছে 200 বছর আগে এশিয়ার মধ্যে প্রথম হওয়ার এক কাহিনী? তাছাড়াও পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর এমন এক ঐতিহাসিক জায়গা যা শুধু বাংলার নয়, সারা ভারতের গৌরব। কিন্তু সেই ইতিহাস আমরা জানি কি, বা জানলেও সেই কথা আমরা মনে রেখেছি কি? শ্রীরামপুরের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, আর সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। তাহলে জানতে পারবেন সব কথা, নয়তো মিস করে যাবেন অনেক কিছু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। শ্রীরামপুরের সঙ্গে যে জায়গার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হল মাহেশ এবং মাহেশের রথযাত্রা। জনশ্রুতি, ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি। মনমরা হয়ে ওই সাধু আমৃত্যু অনশনে বসেন। কয়েকদিন পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ। তাকে অনশন তুলে নিতে বলেন। তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথ। ধ্রুবানন্দকে মাহেশ যেতে বলেন তিনি। আশ্বাস দেন নদী দিয়ে নিম কাঠ পাঠানোর, যা দিয়ে তৈরি হবে বিগ্রহ। মাহেশে ফিরে আসেন সাধু। গঙ্গার তীরে শুরু করেন সাধনা। এক ঝড় বৃষ্টির রাতে একটি নিম কাঠ পান তিনি। তা দিয়েই বলরাম, জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করেন। 1395 সাল থেকে শুরু হয় দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। শুরুতেই যে কথা বলছিলাম, অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে একসময় শ্রীরামপুরের গঙ্গার ঘাটের কাছে রামগোবিন্দ গোস্বামীর ছেলের যখন জন্ম হয়, সেই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলির রাজাদের অধীনে, এবং ঘটনাচক্রে শেওড়াফুলি ছিল পাটুলির রাজাদের কাছারি বাড়ি। শেওড়াফুলি রাজ দান ধ্যানের জন্য বিখ্যাত ছিলেন। তাঁর রাজত্বে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বর্ধমান পাটুলির লক্ষণ চক্রবর্তীর ছেলে পরম ভাগবত শ্রী রামগোবিন্দ গোস্বামীর পুত্র সন্তান হয়েছে শুনে তৎকালীন রাজা মনোহর রায় ওই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে ইচ্ছা প্রকাশ করেন। ব্রাহ্মণ রামগোবিন্দ সেই দান গ্রহণ করতে অস্বীকার করলে একটি কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওড়াফুলি রাজের থেকে কিনে নেন। রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র রামগোপাল এবং রাধাকান্ত। রাধাকান্তর ছোট ছেলে হরিনারায়ণ অষ্টাদশ শতকের 70-এর দশকে শ্রীরামপুরে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দেওয়ানের কাজ করতেন। ঠিক এই সময় ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স ও হল্যান্ডের বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করার ফলে ড্যানিশ বা বিনেমারদের সাথে হরিনারায়ণ ব্যবসায় প্রচুর লাভ করেন, এবং এই সময় তিনি আরও বেশ কিছু জমিদারির সম্পত্তি কিনে নেন। 1755 সালে ড্যানিশ বা দিনেমার কোম্পানি সোয়েটম্যান নামের এক প্রতিনিধিকে নবাব আলীবর্দী খানের কাছে পাঠিয়েছিল বাংলায় বাণিজ্য করার অনুমতি পাওয়ার জন্য। সোয়েটম্যান 1755 সালে শ্রীপুরে 3 বিঘে
আর আকনায় ৫৭ বিঘে জমি ১,৬০,০০০ সিক্কার বিনিময়ে কিনে তাদের কুঠি বসান। তারপর শেওড়াফুলির রাজাদের থেকেও বিনেমার বণিকরা খাজনার বিনিময়ে অধিগ্রহণ করেন আরও কিছু জমি। ১৭৫৫ থেকে ১৮৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যানিশরা শ্রীরামপুরে ছিল। এরপর শ্রীরামপুর চলে যায় ব্রিটিশদের হাতে। হরিনারায়ণ গোস্বামীর ছেলে রঘুরাম গোস্বামী এত বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছিলেন যে ১৮৪৫ সালে ড্যানিশ সরকার শ্রীরামপুরের উপনিবেশ বিক্রি করে দিতে চাইলে রঘুরাম ১২ লক্ষ টাকার বিনিময়ে তা কিনে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঘুরামের দেওয়া মূল্য থেকে ১ লক্ষ টাকা বেশি দিয়ে ১৩ লক্ষ টাকায় ড্যানিশদের থেকে শ্রীরামপুর কিনে নেয়। শ্রীরামপুরের গোস্বামী পরিবারের আর্থিক প্রতিপত্তির মূল স্থপতি রঘুরাম গোস্বামী। তিনি তার পৈতৃক বাড়ির কাছেই নিজের একটি প্রাসাদ নির্মাণ করেন। রঘুরাম গোস্বামীর নাতি কিশোরীলাল জন্মগ্রহণ করেন ১৮৫৬ সালে। শিক্ষায়, দীক্ষায়, ওকালতি এবং জমিদারি পরিচালনায় কিশোরীলাল বিশেষ দক্ষ ছিলেন। পরবর্তীকালে ব্রিটিশদের কাছ থেকে কিশোরীলাল রায় বাহাদুর এবং কিছুদিনের মধ্যেই বাংলা গভর্নরের শাসন পরিষদের প্রথম ভারতীয় সদস্য হয়ে রাজা উপাধি লাভ করেন। তিনি রাজা উপাধি লাভ করার পর থেকেই রঘুরাম গোস্বামীর তৈরি প্রাসাদ শ্রীরামপুর রাজবাড়ি নামে খ্যাত হয়। শ্রীরামপুরের উন্নতির জন্য ড্যানিশ এবং গোস্বামী পরিবারের অবদান অনস্বীকার্য। ১৭৫৫ সাল থেকে শ্রীরামপুর ডেনমার্কের রাজার শাসনে এসেছিল। খুব তাড়াতাড়ি বেড়ে ওঠা বাণিজ্যের জন্য বিশেষ করে তাঁতিদের বা বস্ত্র ব্যবসায়ীদের এই জায়গায় আনাগোনা হঠাৎ বেড়ে গিয়েছিল। বেশ কিছু ভারতীয় পরিবারের সাথে ইউরোপীয়দের ব্যবসা জোর কদমে চলতে লাগল। ড্যানিশ বা বিনেমাররা গড়ে তোলে বন্দর, বাণিজ্য নগরী। অনেক টাকা এবং বড় বড় প্রাসাদ সদৃশ অট্টালিকাও গড়ে উঠতে দেখা গেল। তখন রেলপথ চালু হয়নি। হুগলি নদী বা গঙ্গাই ছিল যাতায়াতের প্রধান পথ। এই পথই মুর্শিদাবাদ, ব্যান্ডেল এবং চন্দননগরের মতো মূল ব্যবসায়িক কেন্দ্রে যাবার প্রধান পথ ছিল। নদীপথে দীর্ঘক্ষণ যাতায়াত ছাড়াও নদীর পাড়ে সকলে মিলে বিশ্রাম বা আনন্দ উল্লাস এবং রাতের আশ্রয়ের জন্য সেরকম সরাইখানা ছিল না। ১৭৮৬ সালে ব্রিটিশ ব্যবসায়ী জেমস পার শ্রীরামপুরে ড্যানিশ পতাকা ওরা নিশান ঘাটে সরাইখানা স্থাপনের উপযুক্ত নির্বাচন করলেন। তিনি আগে এই রকম ব্যবসাতেই পারদর্শী ছিলেন। কলকাতায় লন্ডন টাভার্ন নামক একটি সরাইখানা তিনি পরিচালনা করতেন। ব্রিটিশের হাতে দিনেমার রাজত্বে এই সরাইখানার নাম হল দ্য ডেনমার্ক টাভার্ন অ্যান্ড হোটেল। অল্পদিনে সুনাম অর্জন করলেও ২ বছরের মধ্যে ১৭৮৮ সালে অপর এক ব্রিটিশ জন নিকোলাস এই সরাইখানার দায়িত্বভার গ্রহণ করলেন। বলা বাহুল্য তিনিও এই ব্যবসায় পারদর্শী ছিলেন। কিন্তু ১৮৪৫ সালে দিনেমাররা বা ড্যানিশরা শ্রীরামপুর থেকে চলে গেল এবং সেই থেকে চিরতরে বন্ধ হয়ে গেল দ্য ডেনমার্ক টাভার্ন। অবশ্য ২ শতাব্দী পর ২০১৮ সালে আবার নতুনভাবে খোলা হয় এটি। ১৭৭১ সালে ১৭ বিঘা জমি ফুল গাছে সাজানো বাগানের চওড়া গেটের ভেতর দিকে রাজকীয় গভর্নমেন্ট হাউস তৈরি করে ড্যানিশরা। বর্তমানে যা শ্রীরামপুর আদালত। শ্রীরামপুর এখানেই শেষ নয়, আরও বড় ইতিহাসের সাক্ষী। ১৭৯৯ সালের ১৩ই অক্টোবর খুব ভোরে দুটো নৌকা থেকে নিশান ঘাটে নামেন উইলিয়াম ওয়ার্ড ও স্ত্রী সন্তানসহ জোশুয়া মার্শম্যান, তার বন্ধু জন গ্র্যান্ট ও ইমানুয়েল ব্র্যানসন। সঙ্গে আনেন লন্ডন ডেনিশ কনসুলেটের লিখিত ছাড়পত্র। প্রথমে তাঁরা সকলে মায়ার্স হোটেলে ওঠেন। পরে ড্যানিশ গভর্নর কর্নেল অলিবির শরণাপন্ন হলে তাঁর বদান্যতায় শ্রীরামপুরে নিরাপদ আশ্রয় লাভের আশ্বাস পেয়ে একটা বড় বাড়ি ভাড়া করে উঠে যান সেখানে। কর্নেল ওলাভ বা অলিবির পরামর্শ মতো ১৭৯৩ সালের শেষ দিকে উইলিয়াম ওয়ার্ড উত্তরবঙ্গে অবস্থানরত উইলিয়াম কেরির সাথে যোগাযোগ করেন এবং একটা কাঠের মুদ্রণযন্ত্র সমেত কেরি পরিবারসহ ১৮০০ সালের ১০ই জানুয়ারি উইলিয়াম ওয়ার্ডের সাথে শ্রীরামপুর চলে আসেন। অভিজ্ঞ কেরির নেতৃত্বে সেই দিনই বাংলার প্রথম ব্যাপটিস্ট মিশন সংগঠিত হয়। আর মিশন প্রেস থেকে সুদক্ষ উইলিয়াম ওয়ার্ডের তত্ত্বাবধানে ছাপার কাজ শুরু হওয়ায় শ্রীরামপুরে ইতিহাসের ধারা নতুন পথে বইতে থাকে। রামায়ণ মহাভারতের মতো সুপ্রাচীন মহাকাব্যের প্রচার, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ
এবং মূল সংস্কৃত ভাষাসহ ইংরেজিতে রামায়ণের অনুবাদ প্রকাশ করে ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রতি স্বদেশীয় পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেন। সে যুগে হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কারের মধ্যে উল্লেখ্য সাগরে শিশু বিসর্জন, সতীদাহ প্রথা, কুষ্ঠরোগী হত্যা, গঙ্গাজলি, বানবিদ্ধ অবস্থায় চড়কে ঘোরা, রথের চাকায় প্রাণদান প্রভৃতি কুপ্রথা প্রতিরোধের জন্য বিরামহীন সংগ্রাম চালান কেরি। হিন্দু সমাজ উন্নয়নে শ্রীরামপুর মিশনের ভূমিকায় গ্রামের দরিদ্র পীড়িতদের মধ্যে ওষুধ বিতরণ কেরির রিপোর্টের ওপর নির্ভর করে লর্ড ওয়েলেসলি 1802 সালে আইন করে সাগরে শিশু বিসর্জন নিষিদ্ধ করেন এবং 1829 সালে রামমোহন রায় এবং উইলিয়াম কেরির সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কেরিরই উদ্যোগে কলকাতায় কুষ্ঠরোগীদের হাসপাতাল স্থাপন হল। 1819 সালে শ্রীরামপুর সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা, শ্রীরামপুরে সাধারণ হাসপাতাল স্থাপনের প্রচেষ্টা প্রভৃতি জনহিতকর কাজে উইলিয়াম কেরির নেতৃত্ব তুলনাহীন। তবে উইলিয়াম কেরির সাথে পঞ্চানন্দ কর্মকার, রামরাম বসুর মতো প্রগতিশীল হিন্দুদের অবদান অনস্বীকার্য। ভারতের স্বাধীনতা লাভের ঠিক 129 বছর আগে 1818 সালে 15ই আগস্ট ভারতের কল্যাণে বিশ্বের প্রতিটি বিষয়ে জ্ঞানদানের উদ্দেশ্যে এশীয় খ্রিস্টান সহ অন্যান্য যুবকদের প্রাচ্যের সাহিত্য দর্শন ও পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে মিশনারিদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ছাত্রের জন্য শ্রীরামপুর কলেজের দ্বার উন্মুক্ত ছিল। মাত্র 37 জন ছাত্র নিয়ে কলেজের ক্লাস শুরু হয় গঙ্গার ধারে অলড্রিন হাউসে। ডেনিশ গভর্নমেন্ট প্রদত্ত 10 একরের মতো জমিতে 1821 সালে কলেজ ভবন নির্মাণের কাজ শুরু হয়। গভর্নরের সহকর্মী মেজর উইকেরির প্রাসাদোপম ভবনটির তৈরির নকশায় কোম্পানির গভর্নর হেস্টিংস প্রবেশদ্বারের সামান্য পরিবর্তন সহ অনুমোদন করেন। 1822 সালের প্রথমে এই ভবনে কলেজের ক্লাস স্থানান্তরিত করা হয়। মিশনের গ্রন্থাগার এই ভবনে কলেজের গ্রন্থাগারে রূপান্তরিত হয়। ভবনের সুদৃশ্য সিঁড়ি ও ঢালাই লোহার মেইন গেট ডেনমার্কের রাজার উপহার। লর্ড হেস্টিংস ও শ্রীরামপুরের ডেনিশ গভর্নর জেকব ক্রেফটিং কলেজের পৃষ্ঠপোষকতার আন্তরিক সম্মতি জ্ঞাপন করেন। কেরি কলেজের চিরস্থায়িত্বের বিষয়ে চিন্তা করে 1826 সালে মার্শম্যানকে ডেনমার্কের রাজার কাছে পাঠান। 1827 সালের 23শে ফেব্রুয়ারি ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিক্স প্রদত্ত রাজকীয় সনদ বলে শ্রীরামপুর কলেজকে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সমতুল্য এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়ের সম্মানদান করা হয়। শ্রীরামপুর বিশ্ববিদ্যালয়ের প্রবর্তনের 30 বছর পরে 1857 সালে ভারতের কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। সংস্কৃত চর্চার কেন্দ্র হিসেবে শ্রীরামপুর কলেজের খ্যাতি সেই সময় থেকেই। শ্রীরামপুরের নামকরণ নিয়েও আছে অনেক কথা, অনেক বিতর্ক। আগেই বলেছি শ্রীরামপুর অঞ্চলের আকনা আর মাহেশ এই দুটো জায়গার উল্লেখ পাওয়া যায় 15 শতকে বিপ্রদাস পিপলাইয়ের লেখা মনসা বিজয় কাব্যে। এটি মনসামঙ্গল ধারার একটি সাহিত্য। চৈতন্যদেবের সময় লেখা একটি পুঁথিতেও পাওয়া যায় চাতরার নাম। মাহেশের রথযাত্রার বিবরণ লিখে গেছেন টেভার্নিয়ান। মুঘল সম্রাট আকবরের সময় লেখা আবুল ফজলের আইনি আকবরীতে বলা হয়েছে যে এখানকার শ্রীপুরে রাজা মানসিংহ তার শিবির বসিয়েছিলেন। সম্রাট শাহজাহানের আমলে আব্দুল হামিদ লাহোরি তার বাদশাহনামা বইতে শ্রীপুরকে উল্লেখ করেছিলেন শ্রীরামপুর হিসেবে। এই শ্রীরামপুর নামটা কোথা থেকে এলো তার সঠিক মীমাংসা এখনও হয়নি। শেওড়াফুলির রাজা মনোহর চন্দ্র রায় 1752 সালে, মতান্তরে ওনার পুত্র রাজা রাজচন্দ্র রায় 1752 থেকে 53 সালে একটি রাম সীতার মন্দির প্রতিষ্ঠা করেন শ্রীপুরে। রামচন্দ্র শ্রীপুর, গোপীনাথপুর আর মনোহরপুর এই 3টে মৌজা দেবসেবার জন্য দেবোত্তর করে দেন কয়েকজন ব্রাহ্মণের নামে। এই শ্রীপুর কিংবা রামসীতার মন্দির থেকে গোটা অঞ্চলটির নাম শ্রীরামপুর হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন। 1755 সালে শ্রীপুরে ও আকনায় এবং পার্শ্ববর্তী অঞ্চলে জমি কিনে দিনেমানরা ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডরিকের নাম অনুসারে জায়গাটার নাম দেয় ফ্রেডরিক্সনগর। 1845 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে এলে
ফ্রেডরিক্সনগর নাম পাল্টে আবার শ্রীরামপুর নাম রাখা হয়। প্রাচীন বাংলার আরও অনেক ইতিহাস বুকে নিয়ে একসময়ের বাণিজ্যনগর শ্রীরামপুর আজ এক শহরতলি মাত্র। সময় বয়ে চলে, তবু ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।